স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের মেসেজ বক্সের রোলগুলো লেখো, রেজিস্ট্রেশন নম্বরে 3 ডিজিট লিখলে হবে। এই 5 জন 6 জন আজকে আমরা এই হাইড্রোজেন পরমাণু সলিউশনের অনেকগুলো বিষয় আমরা দেখছিলাম এর আগে। তো এখন আর সলিউশনটা সমাধান করব না, আমি শুধু লিখলাম। হ্যাঁ, যেটা আর সমীকরণ যেটা আমরা এর আগে দেখছিলাম, তোমাদের মনে আছে যে হাইড্রোজেন পরমাণু যে ইলেকট্রনের জন্য যে সমীকরণটা আমরা দাঁড় করাইছিলাম সেটাকে আবার 3 ভাগে ভাগ করছিলাম। আমরা ফাই সমীকরণের সমাধান করছিলাম, থিটা সমীকরণের সমাধানের পদ্ধতি দেখছিলাম। হ্যাঁ, ওখানে পৌনঃপুনিক সম্পর্ক আমরা পাইছিলাম এবং পৌনঃপুনিক সম্পর্কর একটা বৈশিষ্ট্য হলো যে প্রথম দিকের কয়েকটা ধ্রুবক আমরা সহজেই বের করতে ফেলতে পারছিলাম এবং সেখান থেকে পুরো সিরিজটা দাঁড় করানোর বিষয়ে আমরা একটা ধারণা পেয়েছিলাম। তা এরকম আর কি বিষয়গুলো। তা আমরা আর সমীকরণের যে সমীকরণটা এটা লিখতে বলে অনেক সময় পরীক্ষা খাতায়, যে আর সমীকরণটি লেখো। তার সমীকরণটা লিখতে গেলে তোমাদেরকে এই যে আর এর যে সমীকরণ সেটা লেখার পরে এই যে যে কোনোটা লিখতে পারো, কিন্তু এল দিয়ে লেখাটাই ভালো। এই যে 3 নম্বর যেটা আছে এটা লিখলে তোমার এল এর মানটা বসাই দিবে, বিটাতে বসাই দিলেও হবে। এই প্রথমটা তো বসাইতে পারো, পরেরটা তো বসাইতে পারো, এটা তো বসাইতে পারো, এটাও বসাইতে পারো। যে কোনো একটা লেখার অভ্যাস রাখতে হবে, পরীক্ষায় আসবে। আর সমীকরণটি লেখো। লিখলে পরে শুধু লিখলেই হবে না, এটা তোমার এই টার্ম গুলো কি কি এটা বলতে হবে। তোমরা সমীকরণ লিখে শেষ করে ফেলো পরীক্ষা খাতায়, টার্ম গুলো না বললে তোমাদের নাম্বারটা পাওয়া জটিল। সমীকরণের নাম্বার হয়তো 1 নম্বর পাবে, টার্ম গুলো বললে তুমি বাকি নাম্বার পাবে। তা তুমি যদি প্রথমটা লেখো, এখানে আরটা কি বলতে হবে, ছোট হাতের আরটা কি বলতে হবে, এম ইটা কি ইলেকট্রনের ভর সেটা বলতে হবে, এইচ হলো প্ল্যাঙ্কের ধ্রুবক বলতে হবে। হ্যাঁ, এখানে বিটাটা কি বলতে হবে, বা বিটা সমান বসাই দিয়ে সমীকরণের মানে এল ইন্টু এল প্লাস 1 বসাই দিয়ে সমীকরণ লিখতে পারো, এটা বলতে হবে। তো এই হচ্ছে তোমাদের সমীকরণ লেখা। হ্যাঁ, কিভাবে পরীক্ষায় যখন আসে তখন কিভাবে এটা লিখতে হয়। তা যে কোনোটা লিখলেই হবে। তো প্রথমটা এটা তোমাদের সরাসরি সমীকরণ সরাসরি আসছে, যার জন্য আমরা এটা লিখতে পারি। আর এই সমীকরণগুলো যদি সমাধান তোমরা করতে চাও, তাহলে তোমাদের যে বাংলা বইগুলো আছে, বাংলা বইগুলোর সাথে যে এই বইটা কোয়ান্টাম মেকানিক্স, হ্যাঁ, লিনাস পলিং এর লেখা, এই বইটা তোমরা দেখতে পারো। তারপরে কোয়ান্টাম কেমিস্ট্রি, এটা আইডিং এর লেখা। হ্যাঁ, এই বইটা বাজারে পাওয়া যায়। এগুলি পুরাতন বই এবং এগুলিতেই বিস্তারিত লেখা আছে কিভাবে সলিউশন গুলো করতে হয়। এবং এর জন্য সময় দিয়ে কাজগুলো করতে হবে। যাদের অবসর সময় আছেও তারা এই কাজগুলো করতে পারো। তবে এটা সমাধান পরীক্ষায় আসে না, যার জন্য এটা নিয়ে তোমাদের চিন্তা নাই। তো আমাদের সময় আসতো আর কি, আমরা যখন অনার্স মাস্টার্স পরীক্ষা দিচ্ছি তখন আমরা এই সমীকরণগুলো সমাধান করছি পরীক্ষা খাতাতে। তা এখান থেকে এটা যেহেতু সমাধান পরীক্ষা আসে না, তো এটা আবার আলোচনার মধ্যে আনলাম কেন? হ্যাঁ, এটা আমাদের কি দরকার? যেটা পরীক্ষা আসে না সেটা আমার কোনো দরকার আছে আলোচনার? তা পদ্ধতিটা ফলো করতে হবে আমাদেরকে। এই জন্য এই সমীকরণটার সমাধান কেমনে করা যায় সেটা একটু সেই বিষয়ে একটু আলোকপাত করতে চাই আমি দ্রুত। এখানে একটা নতুন ফাংশন চিন্তা করতে হবে। এই ফাংশনটা চিন্তা করে এই সমীকরণটাকে ট্রান্সফার করে নিতে হবে নতুন ফাংশনের আলোকে। এবং ট্রান্সফারের মধ্যে যেটা আমরা দেখলাম যে এখানে আমরা একটা আর এর সমীকরণ ইউ দিয়ে সমীকরণ দাঁড় করালাম এবং নতুন একটা ট্রান্সফারেবল সমীকরণ তৈরি করলাম। এই সমীকরণটা তোমার যেখানে বড় হাতে আরটা নেই আর কি, আর ফাংশনটা নেই, আমরা ইউ ফাংশন নিয়ে আসছি, নতুন একটা ফাংশন। এবং ইউটা কি এটা আমি একটু আগে দেখাইছি যে ইউ হলো
আর ইন্টু আর, এটা ধরে নিয়ে কাজ করা হলো। কেন করা হলো এগুলি ব্যাখ্যা পরে দেখবো আমরা। এবং এই সমীকরণে আর তো একটা একটা আমাদের একটা হাতে একটা রাশি থাকলো যেটা একটা মাত্রা আছে। তাই সমীকরণে এই সমীকরণে মাত্রাহীন রাশিতে ট্রান্সফার করার বিষয়ে আমি আগেই তোমাদের বলছিলাম যে প্রত্যেকটা রাশিকে মাত্রাহীন পদে ট্রান্সফার করতে হবে। তাহলে সেই মাত্রাহীনে ট্রান্সফার করার জন্য একটা বুদ্ধি তারা বিজ্ঞানীরা অঙ্ক করার সময় দিয়েছে। এখানে একটা রো ফাংশন, রো একটা রাশি নিয়ে আসা হয়েছে যেটা আর এর সাথে আলফা গুণ করে করা হয়েছে এবং আলফাটার মাত্রা 1/r। যার জন্য এখানে এটা তখন আর রো ফাংশনটার মধ্যে কোনো আর মাত্রা থাকলো না, মাত্রাহীন একটা রাশিতে পরিণত হলো। এবং এইভাবে এটা ট্রান্সফার করে নিয়ে আমাদের যে বিষয়গুলো সেই বিষয়গুলো করে নতুন একটা সমীকরণে দাঁড় করাইতে হবে এটাকে। এই নতুন সমীকরণটা তোমাদের দেখাই, যেখানে একটা ভিন্ন বিষয় চলে আসতেছে। হ্যাঁ, এখানে আলফা বসানোর ফলে আলফা এই রাশিটাকে এই সমীকরণটাকে আলফা রো রো নির্ভর সমীকরণে ট্রান্সফার করতে হচ্ছে। এটা অঙ্ক আছে, বিশাল অঙ্ক টঙ্ক করে ট্রান্সফার করে আলফার মানটা আমাদের এখানে বসাইতে হলো। আলফা সমান আমরা ধরে নিলাম যে আলফা স্কোয়ার সমান এটা, এই শক্তি যুক্ত পদটা, এবং এটা গামা একটা নতুন ডেল ল্যামডা একটা নতুন রাশি নিয়ে আসা হয়েছে, সেটাকেও একটা ধ্রুবকের সমান হয়েছে। এবং এই ল্যামডা আলফা এবং রো দিয়ে ওই সমীকরণটাকে এইভাবে ট্রান্সফার করা হয়, সহজ সিম্পল একটা সমীকরণে ট্রান্সফার করা হয়েছে। তারপরে এখান থেকে সমস্যাটা সমাধান করার ব্যবস্থা করা হয়েছে। এই জন্য দুইটা পদ্ধতি, মানে দুইটা আমাদের ফাংশন চিন্তা করতে হয়। তো আমাদের এত জটিলের মধ্যে আমরা এখন যাব না। এখানে একটা লক্ষণীয় যে আমার যে এই যে আর আর সমীকরণটা যে আছে, এই আর সমীকরণের ভিতরে এই যে প্রথম বন্ধনীর ভিতরে এখানে দেখতে পাচ্ছ তোমরা, প্রথম বন্ধনীর ভিতরে যে শক্তি আছে আমার টোটাল এনার্জি ই, এই টোটাল এনার্জির সাথে আমার এখানে এই সমীকরণে আর সমীকরণে শক্তি রাশিটা রয়েছে। আমার কিন্তু থিটা সমীকরণের শক্তি ছিল না, আমার ফাই সমীকরণের মধ্যে শক্তি ছিল না, কিন্তু আর এর সাথে শক্তিটা জড়িত হয়ে আছে। এইটাকে আমার এখন নতুন ভাবে চিন্তা করতে হবে। এই নতুন চিন্তাটাই তোমাদেরকে আমি এখন শেখাবো যে নতুন চিন্তাটা কি। টোটাল এনার্জির সাথে বাকি যে দুইটা টার্ম আছে, টোটাল এনার্জির সাথে এই বাকি দুইটা টার্ম যোগ হয়েছে, এই দুইটা টার্ম যে যোগ হয়েছে নিশ্চয়ই এরা শক্তি, নাকি বলো? জি স্যার, কারণ সমজাতীয় রাশিগুলোয় যোগ এবং বিয়োগ সম্ভব। গুড। তাহলে এই শক্তি রাশিটা আমাদের এখন চিন্তা করতে হবে যে এই শক্তিটা বিষয়টা কি আসলো। তা আমি এখন দেখবো যে এখানে টোটাল এনার্জির সাথে বাকি এই যে স্থৈতিক শক্তি যেটা আর ই স্কোয়ার বাই আর আছে, এটা কিন্তু স্থৈতিক শক্তি, এটা আবার টোটাল এনার্জির সাথে যোগ হয়েছে। তাই টোটাল এনার্জি তাহলে কি বেড়ে গেল নাকি? আবার এখানে একটা শক্তি বিয়োগ হয়েছে, তাহলে এখানে তিনটা শক্তি আমার যোগ বিয়োগ হয়ে আছে। তা আমরা এখন দেখবো যে তিনটা শক্তির বিষয়টা, ঘটনাটা কি। হ্যাঁ, তা আমরা একটু সমীকরণটা ট্রান্সফার করে নিছি, নিয়ে আমরা সমীকরণের মধ্যে যে টোটাল এনার্জি যে অংশটা আছে এই অংশটা নিয়ে একটু কথাবার্তা বলবো। এটা তোমাদের আমি যে এখন যে আলোচনাটা করছি এটা বাইজারের বই থেকে নেওয়া হয়েছে, অন্য কোনো বইয়ে আলোচনা পাইনি। হ্যাঁ, এই সমীকরণের যে অংশটা, এই পদটা গোলকীয় প্রতিসম ক্ষেত্রে গতিশক্তি নির্দেশ করছে। কারণ আমরা জানি যে শ্রোডিঞ্জার সমীকরণে যে শক্তিটা যোগ হয় সেটা হলো গতিশক্তি। আমাদের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশন যে আমরা যে ইকুয়েশনটা লিখি ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, ডেল এক্স স্কোয়ার যে সমীকরণটা আমরা পাই, আর এর সাথে যে এনার্জিটা আমরা লিখি ই মাইনাস ভি, তাই না? তাহলে ই মাইনাস ভি মানে হলো টোটাল গতিশক্তি, এটা হলো টি বা কাইনেটিক এনার্জি।
তা ই মাইনাস ভি অংশটা যেটা আসে সমীকরণের মধ্যে, দিস ইজ কাইনেটিক এনার্জি। তার মানে এই অংশটা আমার গতিশক্তি নির্দেশ করছে। তাহলে এখানে আমরা সেই কথাটাই বলছি যে গতিশক্তি নির্দেশ করে। তো এই রাশি এই ব্যাসার্ধের সাথে এবং জেনিথ কৌণিক পদের সাথে, জেনিথ কৌণিক পদ কোনটা এখানে, এর ভিতরে জেনিথ কৌণিক পদ কোনটা? আমরা তো এখানে বললাম যে এটা একটা এই রাশি ব্যাসার্ধর সাথে, ব্যাসার্ধর সাথে সম্পর্ক তো দেখতেই পাচ্ছি যে ব্যাসার্ধ আছে। আর জেনিথ কৌণিক পদ এটা আবার এটা কোনটা? জেনিথ কৌণিক পদ কোনটা আন্দাজ করে বলো এইটা রাশির ভিতরে। জেনিথ মানে অক্ষীয়, জেনিথের অর্থ হচ্ছে অক্ষীয়। অক্ষীয় অবস্থান থেকে আমরা অক্ষীয় সমীকরণ থেকে কোন কোন রাশি পাইছি? অক্ষীয় থেকে কোন রাশি পাইছি আমরা? এল এল ইন্টু এল প্লাস পাইছি অক্ষীয় থেকে। হ্যাঁ, তাহলে আমাদের জেনিথ কৌণিক রাশি হলো বা অক্ষীয় রাশি হলো এল ইন্টু এল প্লাস ওয়ান। তাহলে এই দুইটার সাথে সম্পর্ক হয়ে আছে শক্তিটা। হ্যাঁ, তাহলে আমাদের এখানে নতুন ভাবে এখন আমাদের চিন্তা করতে হবে। তাহলে আমরা এখানে একটু কাজ করতে পারি, সমীকরণটা একটু একটু এদিক ওদিক করে ট্রান্সফার করি। হ্যাঁ, তাহলে এখানে ই হলো পরমাণু মোট শক্তি, আর বাকি ই থেকে বাকিগুলো বিয়োগ করলাম, বিয়োগ করে এটা মাইনাস চিহ্ন আসলো, এটা প্লাস চিহ্ন আসলো। এখন দেখো এই জায়গাটা একটু বুঝো ভালো করে, যে এখান থেকে মাইনাস চিহ্ন মাইনাস নিয়েছি, মাইনাস নেওয়ার কারণে তোমার এই প্লাস চিহ্নটা মাইনাস হয়ে গেল। হ্যাঁ, এখানে যেটা প্লাস ছিল এখানে মাইনাস আসছে, আর এইটা মাইনাস চিহ্নটা এখানে প্লাস হয়ে গেল, আর বাকি টার্ম যা যা ছিল তাইটাই আছে। তা এই দ্বিতীয় বন্ধনীর যে অংশটা আমি এখানে তৈরি করা হইলো নতুন করে, এটা হলো তাহলে টোটাল এনার্জি থেকে আমাদের যে নিয়ম, টোটাল এনার্জি বিয়োগ স্থৈতিক শক্তি সমান হলো স্থৈতিক এনার্জি, মনে করি ইউ দিয়ে দেখাই, এখানে যদি ভি ব্যবহার করা হয়েছে, ইকুয়াল টু হলো কাইনেটিক এনার্জি। হ্যাঁ, টি। তাহলে এই অংশটা, এই দ্বিতীয় দ্বিতীয় বন্ধনীর যে অংশটা আমার তৈরি হয়েছে, এই অংশটা হলো তোমার স্থৈতিক শক্তি অংশ। তাহলে এইটাকে বলা হচ্ছে, নতুন একটা নাম দেওয়া হয়েছে কার্যকরী বিভব, কার্যকরী স্থিতিশক্তি। এটা কিন্তু একটা প্রশ্ন যে হাইড্রোজেন পরমাণুতে কার্যকরী স্থিতিশক্তি কত, প্রশ্নটা লেখো। এরকম প্রশ্ন আসে, ছাত্ররা বুঝতে পারে না যে কোনটা বলবে। এই সে কার্যকরী স্থিতিশক্তি কত বা কি, হ্যাঁ, তখন তোমাদের একটা নতুন একটা বিষয় এসে দাঁড়াইলো। এই প্রশ্নটা পুরাপুরি এই অরবিটাল এই হাইড্রোজেন পরমাণুর শ্রোডিঞ্জার সমীকরণ নির্ভর একটা প্রশ্ন। কার্যকরী বিভব কি? হ্যাঁ, এই পরমাণুতে কার্যকরী বিভব কি? তা কার্যকরী বিভব হলো ওই যে দ্বিতীয় বন্ধনীর যে অংশটা আছে, এখানে কিন্তু পোটেনশিয়াল এনার্জি ওই যে বৈদ্যুতিক বিভবও আছে, আর এটা যে কি এটা এখনো কিছু বলা যাচ্ছে না, এই অংশটা যে কি। তা বৈদ্যুতিক বিভব আমাদের আছে, আর এটা যে কি এখনো বলতে পারছি না। তাহলে প্রথম কুলম্বীয় আকর্ষণ, যা দূরত্ব প্রথম ঘাতের এই যে আর এর ব্যস্ত অনুপাতিক, এবং তা আকর্ষণ ধরনের, এবং দ্রুত হ্রাসের সাথে সাথে আকর্ষণ শক্তি বৃদ্ধি পেতে থাকে যেহেতু ব্যস্ত অনুপাতিক, আর শক্তি দ্রুত হ্রাস পেতে থাকে। ভেরি গুড। আমরা এখনো কিন্তু কার্যকরী বিভবের সংজ্ঞা পাইলাম না। আর দ্বিতীয় যে অংশটা, হ্যাঁ, এই দ্বিতীয় অংশটা এখন লক্ষ্য করো। দ্বিতীয় অংশটার মধ্যে কি কি আছে? এল আছে। এল হলো বিষুবীয়, আমাদের অক্ষীয় অক্ষীয় যে বিষয়টা ছিল সেই অক্ষীয় বিষয়ের বিষয়। তাহলে অক্ষীয় যে থিটা সমীকরণ সমাধান করছিলাম আমরা, সেই থিটা সমীকরণের বিষয়। তা দ্বিতীয় যে অংশটি সেটা হলো কেন্দ্রমুখী বলের দরুন সৃষ্ট গতিশক্তি, যা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক।
হ্যালো, ইসলাম, বলো। না, আমি ক্লাসে আছি, পরে কথা বলো। তাহলে নতুন একটা বিষয় আমাদের সামনে এসে দাঁড়াইছে, কার্যকরী বিভব। এই কার্যকরী বিভবটা বৈদ্যুতিক বিভব থেকে একটু ভিন্ন। হ্যাঁ, সেই বৈদ্যুতিক বিভবের বিষয়টা আমাদের প্রথমে ছিল, প্রথম রাশিটা, দ্বিতীয় রাশিটা যোগ হয়ে কার্যকরী বিভব হয়েছে। এখন এই কার্যকরী বিভব বিষয়টার মধ্যে বৈদ্যুতিক বিভবের সাথে তাহলে কি যোগ হলো? বৈদ্যুতিক বিভব তো আমাদের হ্রাস পাচ্ছে, দূরত্ব বৃদ্ধির সাথে সাথে বৈদ্যুতিক বিভব হ্রাস পায়, আর মাইনাস চিহ্ন যেহেতু আছে, আর কার্যকরী বিভব বৃদ্ধি পাচ্ছে। দেখো, এটা যোগ হচ্ছে। দ্বিতীয় অংশটা হলো দ্বিতীয় অংশটা হলো বলতেছে যে কেন্দ্রমুখী বলের দরুন, কেন্দ্রমুখী বল মানে কেন্দ্রের দিকে যে বল আসতেছে, সৃষ্ট গতিশক্তি যা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, যা দূরত্ব হ্রাসের সাথে সাথে দ্রুত বৃদ্ধি পায়। হ্যাঁ, এই অংশটা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এখান থেকে একটা নতুন বৈশিষ্ট্য আমাদের হাতে আসতেছে যে একটা নির্দিষ্ট দূরত্ব পরে এটা একেবারে মানে খুব দ্রুত বৃদ্ধি পাবে, তখন আমাদের পরমাণুটা বিলুপ্ত হয়ে যাবে। মানে এই জন্য যে পরমাণুতে একটা নির্দিষ্ট দূরত্বে তোমার ইলেকট্রনটা থাকতেছে, তার চেয়ে ভিতরে যাচ্ছে না কেন? হ্যাঁ, দিস ইজ দ্য ফ্যাক্টর। কার্যকরী বিভব বলতে এই বিষয়টাই বোঝাচ্ছে যে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে, তার ভিতরে এসে যাচ্ছে না কেন? আকর্ষণ হচ্ছে কিন্তু যাচ্ছে না কেন? হোয়াই নট গেটিং টুগেদার? তারা একত্রিত হচ্ছে না কেন? এই বিষয়টা এইখানে এই 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 অংশটা সংযুক্ত হওয়ার কারণে হচ্ছে না। এই অংশটা কোথা থেকে আসছে? এই অংশটা আমাদের থিটা সমীকরণ থেকে আসছে। তো এই অংশটা থিটা সমীকরণ সমাধান না করলে এই অংশটার ধারণা আমাদের হাতে আসতো না। তা থিটা সমীকরণ সমাধান করে আমরা এই শক্তির এই বিষয়টা বুঝতে পারছি যে একটা পরমাণুতে পজিটিভ চার্জ থাকার পরেও হ্যাঁ, ইলেকট্রনটা একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করতেছে, তার চাইতে ভিতরে এসে যাচ্ছে না। কেন যাচ্ছে না তার সমাধান হচ্ছে আমাদের যে অ্যাজিমুথাল যে বিষয় গতিটা আছে ইলেকট্রনের জন্য, হ্যাঁ, এই গতিটার কারণে সেই ইলেকট্রনটা আর ভিতরে যাচ্ছে না, এবং সেই গতিটার সম্বন্ধে ধারণা দিল কে? থিটা সমীকরণ থেকে ধারণা আসলো। তো আমাদের যে পজিটিভ চার্জ এবং পজিটিভ চার্জের বাইরে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হচ্ছে, সেই বিষয়টা এখানে আসলো, প্রথম ধারণা আসলো শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান কইরা। শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান না করলে এই ধারণাটা আমরা পেতাম না। হ্যাঁ, এখানে তোমাদের কোনো প্রশ্ন? না স্যার। কোনো প্রশ্ন নাই? আচ্ছা, গুড। তাহলে এই সমীকরণের এই শক্তির একটা নাম দেওয়া লাগবে। এই নামের জন্য বিজ্ঞানীরা এটা একটা যেহেতু এফেক্টিভ যে বিভবটা আমরা পাচ্ছি, এই বিভবের মধ্যে বিভব বলতে সাধারণত স্থিতিশক্তি বোঝানো হয়, কিন্তু কার্যকরী বিভবের মধ্যে শুধু স্থিতিশক্তি না, তার সাথে সাথে গতিশক্তিও জড়িত আছে, এবং সেটা হলো কেন্দ্র বিমুখী গতিশক্তি। এবং এই মোট শক্তি ইলেকট্রনের গতিশক্তি ও স্থিতিশক্তি সমষ্টি আমরা টি ইকুয়াল টু টি প্লাস ভি বা ই কে প্লাস ইপি লিখতে পারি। তাহলে এই মোট শক্তি সমীকরণে এখানে যে সমীকরণটা আমাদের হাতে যেটা আসছে এটা সমান হবে, আমরা এই সমীকরণটা লিখলাম। এবং এখানে একটা বিষয়, এই যে ইলেকট্রনের গতিশক্তি, অরবিটে ইলেকট্রনের গতিশক্তি আর অরবিটালে ইলেকট্রনের গতিশক্তির সমষ্টি সমান হবে মোট গতিশক্তি। তাহলে মোট গতিশক্তি যেটা টি বাই ই কে, দিস ইজ এই গতিশক্তি দ্বয় যথাক্রমে রেডিয়াল আর অরবিটাল আমরা যদি চিহ্নিত করে থাকি, তাহলে টোটাল এই মোট গতিশক্তিটা হবে রেডিয়াল গতিশক্তি আর অরবিটাল গতিশক্তির সমষ্টি। আর এর সাথে তো স্থিতিশক্তি আমার হাতে আছেই একটা। স্থিতিশক্তি হলো যে কুলম্বীয় স্থিতিশক্তি। আর কার্যকরী স্থিতিশক্তি যেটা এখানে আসছে সেটা কুলম্বীয় স্থিতিশক্তি থেকে তাহলে অরবিটাল এনার্জির বিয়োগফল হবে। সভাপতি আমরা এখানে দেখতে পাচ্ছি যে অরবিটাল শক্তি বিয়োগফল। তা আমরা এই সমীকরণটাকে সমাধান করে আমরা
একটু অরবিটাল শক্তিটার ধারণা পাইতে পারি যে অরবিটাল শক্তি কত, আমরা খুব সহজেই এটা বের করতে পারবো। আমরা এই সমীকরণের মধ্যে মানগুলো বসাই দিই, তাইলেই হবে। আমার হাতে যে সমীকরণটা ছিল, এই যে বাম দিকের যে অংশটা, সেটা যে রেডিয়াল এনার্জি, এটা এনার্জি বসাই দিলাম, ই এর জায়গায় এটা বসাইলাম। এই যে দেখো, হ্যাঁ এখানে তো ই আছে, হ্যাঁ এই জায়গাটা একটু বুঝো, এখানে তো ই আছে, ই এর জায়গায় আমি এই তিনটা বসাইলাম, আর বাকি দুটো তো আগে থেকেই আছে এদের সাথে, হ্যাঁ এই দুটো আছে, বসাই দিলাম। বসাই দিয়ে এখন আমাদের এই কি করব, এটাকে একটু সিম্পলিফাই করব খুব সহজেই। হ্যাঁ, সিম্পলিফাই, ভি এর মানটা বসাই দিলাম, আর আগে থেকে যেটা আছে সেটা তো থাকলোই, ভি এর মান কেটে গেল। তাহলে আমাদের থাকলে হচ্ছে রেডিয়াল এনার্জি, অরবিটাল এনার্জি মাইনাস এত। হ্যাঁ, এই টার্মটা থাকতেছে। তাহলে রেডিয়াল এনার্জি প্লাস অরবিটাল এনার্জি মাইনাস এত। তাহলে এই সমীকরণের এটা একটি রেডিয়াল সমীকরণ, এখানে আর আছে যেহেতু, তাহলে আর নির্ভর পদের সাথে এর সম্পর্ক যুক্ত হবে। তাহলে আমরা এখানে একটু মানটা বসাই দিয়ে দেখি কি হয়। তার নির্ভর রাশি সময়ের জন্য প্রযোজ্য, সুতরাং এই রাশি হতে এই রেডিয়াল অরবিটাল এনার্জি ও এল নির্ভর পর পরস্পরকে বাতিল করবে। হ্যাঁ, তাহলে আমার যে অরবিটাল এনার্জি যেটা আছে, অরবিটাল এনার্জি আর এটা পরস্পরকে বাতিল করবে, তাহলে আমার রেডিয়াল এনার্জি থাকবে। এখানে কি বলা হয়েছে যে রেডিয়াল যেটা রাশি আছে, মানে শক্তি যেটা আছে, ব্যাসার্ধ নির্ভর যেটা শক্তি আছে, এইটা একটা গতিশক্তি, এই গতিশক্তিটা থাকবে, আর বাকি দুটো গতিশক্তি পরস্পরকে বাতিল করবে। এই জন্য এরা পরস্পর সমান হবে। হ্যাঁ, এরা পরস্পর সমান হবে। এইখান থেকে আমরা নতুন একটা শক্তির ধারণা আমাদের এখান থেকে অর্জন হলো, যে অরবিটাল এনার্জি বলে একটা বিষয় আছে। তাহলে ইলেকট্রন যখন অরবিটালে থাকে তখন সে অরবিটাল এনার্জি ধারণ করে। এই যে নতুন একটা শক্তি, এই শক্তি কিন্তু আমাদের আগে কোনো কোনো মেকানিক্স, না নিউটন, না থার্মোডিনামিক্স, না অন্য কেউ কেউ এই শক্তিটার ধারণা দেয়নি, যে একটা ইলেকট্রন অরবিটালে থাকলে বা এখানে থাকলে তার একটা শক্তি থাকে, এবং সেই শক্তিটার মান যে আমরা গণনা করতে পারি, এই বিষয়টা সম্পর্কে কোনো কোনো মেকানিক্স ধারণা দেয়নি, একমাত্র কোয়ান্টাম মেকানিক্স এর এই শ্রোডিঞ্জার ইকুয়েশন, হাইড্রোজেন পরমাণু শ্রোডিঞ্জার ইকুয়েশন ছাড়া। তো এখানে একটা নতুন শক্তি আমাদের হাতে এসে সংযুক্ত হলো, যেটা আগে কখনো এই কোয়ান্টাম মেকানিক্স এর আগে কখনো কেউ চিন্তাও করেনি। তো এখানে আমাদের সাফল্য, কোয়ান্টাম মেকানিক্স এর সাফল্য। তো এখান থেকে আমরা তাহলে, যেহেতু নতুন একটা এনার্জি, তাহলে নতুন একটা ভরবেগের বিষয় আসবে, আমরা সেই নতুন ভরবেগের রাশিমালা তৈরি করে ফেলতে পারি এখান থেকে, যে নতুন একটা অরবিটাল এনার্জি পাইছি, তাহলে অরবিটাল ভরবেগও রাশিমালা আমরা চিন্তা করতে পারি, যে এল নির্ভর যেহেতু, তা আমরা অরবিটালের এই ভরবেগের যে সমীকরণ আছে, সেই সমীকরণ বসাই দিলে যে অরবিটাল ভরবেগ √2 m, এবং এই মানগুলো যদি আমি বসাই দিই, তাহলে ভরবেগের সরাসরি যে তোমাদের পরিচিত যে সমীকরণ, কোয়ান্টাম সংখ্যার সমীকরণ যখন তোমরা পড়ো, যে অরবিটাল এজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, সেখানে তোমরা এরকম একটা রাশি তৈরি করছিলা, এই রাশিটা আমরা পেয়ে গেলাম। তাহলে এবং এখানে আমরা কৌণিক ভরবেগ, অরবিটাল কৌণিক ভরবেগ যে রাশিটা আমাদের হাতে আসছে, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করি, হ্যাঁ এটা তো রৈখিক ভরবেগের সমীকরণ লিখছি পি, এবং কৌণিক ভরবেগের সমীকরণকে আমি সাধারণত এল দিয়ে প্রকাশ করি, এবং কৌণিক ভরবেগ কোয়ান্টায়িত, এবং এল সমান এত √L × L+1 h/2 একেবারে তোমাদের একটা পরিচিত সমীকরণ এসে দাঁড়াইলো, যে অরবিটালের কৌণিক ভরবেগ, ইলেকট্রনের কৌণিক ভরবেগ পাচ্ছি, এটা কোয়ান্টায়িত প্রমাণিত হইলো বা এখানে প্রতিষ্ঠা হইলো, এবং এর যে শক্তি, কৌণিক অরবিটালের যে শক্তি, সেটাও কোয়ান্টায়িত, সেটাও প্রতিষ্ঠা হলো, এবং এই নতুন শক্তির ধারণা পুরোটাই আমাদের হাতে আসছে রেডিয়াল ইকুয়েশনের
বা ওই ব্যাসার্ধ নির্ভর সমীকরণটির অস্তিত্বে থাকার কারণে এবং থিটা নির্ভর সমীকরণের সমাধানে আমাদের যে একটা নতুন কোয়ান্টাম সংখ্যা আমরা পাইছি এল, সেই এল এর উপর নির্ভর করে আমাদের নতুন একটা কোয়ান্টাম শক্তি আসলো। এই পর্যন্ত যতগুলো আলোচনা করা হলো, এই আলোচনাগুলো থেকে আমরা 3টা কোয়ান্টাম সংখ্যা পাইছি। হ্যাঁ, এই 3টা কোয়ান্টাম সংখ্যা আমরা এই বিভিন্ন থেকে আর সমীকরণ সমাধান করে আমরা এন পাবো। সেটা আমি সমাধানটা দেখাই নাই, কিন্তু ওখান থেকে আমরা এন নামে একটা কোয়ান্টাম সংখ্যা পাবো। এটা আমরা একটু দেখে নিই। বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা যে অর্জন করলাম আমরা, সেই অর্জনগুলো দেখো। ফাই নির্ভর সমীকরণ থেকে কোয়ান্টাম সংখ্যা এম এর সংখ্যা পাওয়া যায়, যেখানে এম সমান হলো এত ইত্যাদি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং এর ঊর্ধ্ব সীমা নিম্ন সীমা নির্ধারিত নাই। এই কোয়ান্টাম সংখ্যা বোর সমারফিল্ড মডেলের চৌম্বক কোয়ান্টাম সংখ্যা অনুরূপ। এবং এটা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা কেন বলা হয়েছিল, যে এইটা সেদিন তোমাদের প্রশ্ন দিছিলাম আমি, যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বলা হয় কেন। তা ফাই যে সমীকরণটা আছে, এই সমীকরণটা আমাদের এই ইলেকট্রনের এই দিকের মানে বিষুবীয় দিকে ঘূর্ণনের দিকে আমাদের এটা করা হয় এবং এটা জেড অক্ষ ধরা হয়। আমরা যদি এখানে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করি, তাহলে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করলে চুম্বক যদি আমি দেই, তা চুম্বক ক্ষেত্রের ডান হস্ত যে নিয়ম আছে, এই ডান হস্ত নিয়ম অনুযায়ী এদিক দিয়ে অক্ষ যদি যায়, তাহলে এদিক দিয়ে ইলেকট্রন এদিকে মুভ করে। এবং যেহেতু এটা চুম্বক অক্ষের সাথে সম্পর্কযুক্ত থাকে, এই জন্য এটাকে চুম্বক কোয়ান্টাম সংখ্যা বলে। এই হলো বিষয়টা। হ্যাঁ, তারপরে তোমাদের থিটা নির্ভর সমীকরণ আমরা পাইছিলাম এবং থিটা নির্ভর সমীকরণ সমাধান করে আমরা বিটা নতুন কোয়ান্টাম সংখ্যা পাইছি এবং এই কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা এম এর সর্বোচ্চ মান নির্ধারণ করে দিতে পারছি এবং এল এর মানগুলো 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা পাইছিলাম। এখানে এল এর সর্বোচ্চ মান কত, এল সর্বোচ্চ ম্যাক্সিমাম কত হবে, এটা আমাদের জানা নাই। এটা আবার আর সমীকরণ সমাধান করে আমরা এইটার মান, এই এল এর মানটা নির্ধারণ, এল এর সীমা পাইলাম যে এল এর সর্বোচ্চ মান হবে n-1 পর্যন্ত। এই যে এই সমীকরণ থেকে আমরা তাই পাচ্ছি। এবং এন এর মান এখান থেকে এই যে রেডিয়াল সমীকরণ সমাধান করে আমরা যে এন পাইছি, এন এর মানটা আবার 1, 2, 3, 4 ইত্যাদি পূর্ণ সংখ্যা, এখানে কিন্তু শূন্য নাই। হ্যাঁ, 1 থেকে শুরু করে এখানেও কিন্তু ঊর্ধ্বসীমা নাই। হ্যাঁ, এটাও একটা বিষয় যে এন এর ঊর্ধ্বসীমা কত এখানে বলে নাই। তবে এন সমান যে অসীম হবে না, এটা আমরা ইয়ার থেকে এই আমাদের যে ওই তরঙ্গ ফাংশনের শর্ত থেকে আমরা পাই যে এন সমান অসীম হবে না। কিন্তু ঊর্ধ্বসীমাটা আমাদের নির্ধারিত নেই। এই হচ্ছে 3টা কোয়ান্টাম সংখ্যা আমরা পাইছি। একটা প্রথমে ফাই থেকে এম পাইছি, তারপরে থিটা থেকে আমরা এল পাইছি, আর সমীকরণ থেকে আমরা পাইলাম হলো এন। এই 3টা কোয়ান্টাম সংখ্যা কি করে? এই 3টা কোয়ান্টাম সংখ্যা ইলেকট্রনের জন্য স্থান নির্ধারণ করে। পরমাণুর চারপাশে কোন কোন জায়গায় ইলেকট্রন থাকতে পারবে সেই সব জায়গাগুলো নির্ধারণ করে দেয় এবং সেই জায়গাগুলোকে আমরা বলি অরবিটাল। কোয়ান্টাম মেকানিক্সের ভাষায়, গণিতের ভাষায় ওটা একটা ফাংশন এবং ফাংশন গুলোকে আমরা বলি অরবিটাল। এবং এগুলির এই সমীকরণগুলো সমাধান করে করে আমরা যে অরবিটাল গুলোর ছবিগুলো পাইছি, সেগুলি তোমরা খুব ছোটবেলা থেকেই শিখে আসতেছো, একেবারেই 9-10 থেকে, যে এস অরবিটাল গোলক, পি অরবিটাল ডাম্বেলের মতো, ডি অরবিটাল ওরকম ডাম্বেল, একাধিক ডাম্বেলের মতো বিভিন্ন রকম শেপের আছে। এবং এগুলি আবার অক্ষ বরাবর, কোনোটা জেড অক্ষ বরাবর, কোনোটা এক্স অক্ষ বরাবর, কোনোটা ওয়াই অক্ষ বরাবর। এগুলি সবকিছুই পাওয়া যায় তোমার শ্রোডিঞ্জার সমীকরণ সমাধান করে এবং তার এই গ্রাফ করে, 3 ডাইমেনশনাল গ্রাফ করলে আমরা এই সব বিষয়গুলো পাবো। এটা ডি অরবিটাল। আবার আরেকটা আছে তোমার হলো ইয়ার মতো, ওই যে ডাম্বেল এবং একটা রিং আছে।
এরকম বিভিন্ন রকমের অরবিটাল গুলো আমরা শেপ গুলো এই সকল সমীকরণ সমাধান করে পাচ্ছি। তো এই শেপ গুলো তোমাদের পরীক্ষায় আসে এবং এদের গ্রাফ আছে, গ্রাফ গুলো তোমাদের রাখতে হয়। এবং তারপরে আমরা একটা বিষয় তোমাদের আমি প্রথম থেকেই অমিট করে গেছি, শেখাই নাই। হ্যাঁ, সেটা হলো একেবারেই প্রথম থেকে তোমরা হয়তো বই পড়ছো কিন্তু এইসব জায়গায় তোমাদের মার্ক করো নাই। সেটা হলো যে ও তরঙ্গ ফাংশন যে সাই আছে, এই সাই এর তাৎপর্য আমি কখনোই বলি নাই তোমাদের ক্লাসে বা এই পর্যন্ত। এখন আগামী দিনে এই তাৎপর্য নিয়ে কথাবার্তা হবে। হ্যাঁ, তারপরে আমরা অন্যান্য কাজে ঢুকবো। স্যার আমাদের ফার্স্টের দিকে একদম ক্লাসে ওই যে স্টুডেন্টের সমীকরণ যখন পাচ্ছিলেন তখন আমাদেরকে সাই স্কোয়ার ওইটার কিছু পড়াইছিলেন। সাইজ করে পড়ায়নি, তোমরা নিজেরা পড়ছো হয়তো। আমি স্যার এ পর্যন্ত নিজেরা প্রশ্ন করতে স্যার, ওই যে তোমরা সাজেশনে ছিল, সাজেশন হ্যাঁ দেখে পড়ছিলাম। হ্যাঁ ওই জন্য পড়ছো। আমি এ পর্যন্ত আসলে সাই ওইটার নিয়ে ব্যাখ্যা জানি না স্যার, আমি জাস্ট খালি আমি সাই নিয়ে এ পর্যন্ত কোনো কথাই বলিনি, খালি বলছি সাই একটা বিষয় আছে যেটা তোমাদের পরে বলবো, বাস শেষ। এতদিন ধরে সাইয়ের উপরেই কাজ করা হচ্ছে, তাই আমরা সাইয়ের কিছু বৈশিষ্ট্য পাইছি। সাইকে আমরা মানে বিভিন্ন চলকের সাপেক্ষে ভেঙে দিতে পারি, বিভিন্ন চলকের সাপেক্ষে বিভিন্ন কাজ করতে পারি, সাইয়ের এরকম বিভিন্ন রকম বিষয় আমরা দেখছি। হ্যাঁ, যে বিভিন্ন বিষয়গুলো আমরা অভ্যস্ত হয়েছি। এখন তোমাদেরকে এটা তাৎপর্য এবং এটার ব্যাখ্যা, তখন প্রথম দিকে বললে তুমি কিছুই বুঝতে না, এটা আবার কি বলে স্যার। হ্যাঁ, এরকম আর কি বিষয়গুলো। তো এখন এখন তোমাদের বুঝাইলে এখন মোটামুটি একটু ধারণা তোমরা পাবে। আর নিজেরাও কিছু এর মধ্যে পড়ে নিছো, যে তাগাদা ছিল, প্রশ্ন আসছে যেহেতু, হ্যাঁ, এই জন্য তোমরা কিছুটা পড়ে নিছো এবং চিন্তা করছো স্যার তো এগুলি বলেনি, আমার স্যার মনে হয় এগুলি জানে টানে না, তাই না? না স্যার, না স্যার, ওরকম স্যার ভাবিনি স্যার। স্যার বলেনি মানে স্যার এগুলি স্যার জানে না। হ্যাঁ, আপনার জ্ঞান এত গভীর আমার ধারে ধরেও নাই, না এটা বলার সেটা ওগুলি ওগুলি যোগ্যতাও পাম, নাই। ওগুলি পাম দিও না। পাম না স্যার, আপনি যতটা বিশ্লেষণ করে পড়েন আমরা তো অতটা পড়ি না। তোমাদের সময় নাই, পড়বা কেন? তোমরা যখন আমার মতো বেকার টিচার হবে তখন পড়বা। এখন তোমাদের পাশ করা নিয়ে কথা, রেজাল্ট ভালো করা নিয়ে কথা। যেসব প্রশ্নগুলো আসে ওগুলি ওগুলি অ্যান্সার করে, আর অ্যান্সার করতে না পারলে যদি কিছু বাওয়াল মারা যায় এই জন্য কিছু শিখতে হবে, এই আর কি। এমন কথা জি লিখবা স্যার। যেগুলা স্যারেরা বুঝবে না, তখন বুঝবে যে এইখানে থেকে বোঝা যাচ্ছে না, এই নাম্বার দিয়ে দিই। ওই বাওয়াল মারার যোগ্যতা অর্জন করা লাগবে। কিছু এইসব সম্ভাবনা, হ্যাঁ, বর্গ টর্গ এইসব কথাবার্তা বলবা, পলিনোমিয়াল টোমিয়াল বলবা, দেখবে যে স্যারেরা কাইত হয়ে গেছে। হুম, কোয়ান্টাম স্যার মেকানিক্স। হ্যাঁ, আপনার মতো কোনো টিচারের হাতে পড়লে সেই স্যার অবশ্যই জানে, তখন স্যার আমাদেরকে জিরো দিয়ে দিবে। কেউ নাই, কোয়ান্টাম মেকানিক্সে কেউ পড়াইতে চায় না। তোমরা দেখো বাংলাদেশে তোমাদের বিভিন্ন বান্ধবী যারা আছে বিভিন্ন জায়গায়, ওই দেখো সব স্যারেরা কাইট। কোয়ান্টাম মেকানিক্সে ক্লাস নিতে বলছিল একজনকে, সে বলছে যে আমি পারবো না। ভালো টিচার, বিখ্যাত টিচার। হ্যাঁ, এমনও স্যার দেখছে এই যে স্পেকট্রোস্কোপি আর হলো কোয়ান্টাম মেকানিক্স, এই দুটো বিষয়ে সবাই আর মানে যত যেই খাতা দেখুক বা যেই কিছু করুক, বাংলাদেশে স্পেকট্রোস্কোপি আর কোয়ান্টাম মেকানিক্স এর টিচার নাই, খুব কম। হুম, তোমরা যদি লিখে দাও এরকম যে পলিং এর বই, আইরিং এর বইয়ের কথা যদি বলো, তাহলে দেখবা যে স্যারেরা খেপে মানে ভয় পেয়ে গেছে। এই এই বই তো 1940 সালের বই, এই বই তো কেউ পড়ে না এখন, পাবেও না। তাহলে আমরা তিনটা সমীকরণ পেলাম এবং তিনটা সমীকরণ কি করলো শেষ পর্যন্ত? শেষ পর্যন্ত এটা যেটা করাইলো সেটা হলো যে আমাদের যে হাইড্রোজেন পরমাণুর যে জায়গাটা আছে, আমাদের যে বৃত্ত বলতেছি পজিটিভ কেন্দ্র ঘিরে, আমরা এইভাবে একটা পরমাণুকে দেখাই এবং এটা এখানে একটা ইলেকট্রন আছে, সেটার গতিপথ এদিকে দেখানো হচ্ছে, আবার এদিকে অক্ষ আছে। হ্যাঁ,
এই জেড অক্ষ বা এই যেটাই বলি, এদিকে ওই এক্স অক্ষ, এদিকে ওয়াই, এদিকে ওয়াই অক্ষ, এক্স অক্ষ, জেড অক্ষ। হ্যাঁ, এখানে ইলেকট্রন যদি আমি এখানে ধরি, তাহলে সে এদিক দিয়ে ঘুরতে থাকবে, আবার এদিকে যেতে থাকবে, আবার নিচের দিকে যেতে থাকবে। এই তো এই যে স্পেস গুলা যেগুলা বলা হলো, যে এটা স্পেস কে কোয়ান্টাইজ করতেছে, কাকে কোয়ান্টাইজ করছে শ্রোডিঞ্জার ইকুয়েশন দিয়া? স্পেস, নট ইলেকট্রন। হ্যাঁ, স্পেস কোয়ান্টাইজেশন লিখে রাখো। হ্যাঁ, স্পেস কোয়ান্টাইজেশন ফর ইলেকট্রন। কেন এটা এটা করলো? মানে পাইলাম, করলো না, পাইলাম আমরা। তাই ইলেকট্রনের জন্য বিভিন্ন জায়গা খুঁজে বের করলো যেখানে যেখানে ইলেকট্রন থাকতে পারে। মানুষ কি সব জায়গায় থাকতে পারে ঘর বাড়ি ছাড়া? ঠিক এরকম আর কি, গোটা পৃথিবীতে মানুষের বাসস্থান, কিন্তু থাকতেছে কোথায়? যেখানে যেখানে ঘর আছে। তুমি যদি কোনো বিরান অঞ্চলে যাও, যদি একটা ঘর দেখো, তাহলে বুঝো হ্যাঁ এখানে একটা মানুষ আছে, এখানে কুত্তা ছাগল কেউ নাই, মানুষ আছে। হ্যাঁ, এখানে কোনো হাতি ঘোড়া নাই, বাঘ নাই, ভাল্লুক নাই, সিংহ নাই, মানুষ আছে, মানুষ ঘর বানায়। তাই এরকম যখন একটা পজিটিভ চার্জ থাকে, তাকে ঘিরে ইলেকট্রন থাকার জন্য কিছু ঘর থাকে। এই ঘরগুলো আমরা কি দিয়ে বের করব? আমাদের শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দিয়ে বের করব। এই শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন হলো আমাদের কাজ। শ্রোডিঞ্জার ওয়েভ ইকুয়েশন দিয়ে ইলেকট্রনের ঘর বের করা হলো, সেই ঘরগুলোর নাম দেওয়া হলো। সেই নামগুলো কিসের উপর নির্ভর করতেছে? সেই নামগুলো হলো এন, এল আর এম এর উপরে নির্ভর করতেছে। তাই আমরা এন, এল, এম দিয়ে নাম দিতে পারি 1, 0, 0, তারপরে হলো 2, 0, 0, হ্যাঁ, তারপরে 2, 1, 0, এরকম বিভিন্ন রকম ভাবে আমরা এগুলি এগুলি আবার সম্পর্ক, আন্তঃসম্পর্ক যুক্ত আমরা দেখছি, এখান থেকেই পাইছি। তো সো এগুলি, এই স্পেস গুলোর নাম আমরা এইভাবে দিচ্ছি। আমাদের পৃথিবীতে মানুষ থাকার মতো অবস্থা। যেমন আমি নিজেই থাকি, কোথায় থাকি? আমি থাকি 23 ডিগ্রি নর্থ, হ্যাঁ, 90 ডিগ্রি ইস্ট, এই জায়গায়। তা আমার নর্থ ইস্ট পেয়ে গেলাম, এটা হলো নর্থ, 23 ডিগ্রি নর্থ, 90 ডিগ্রি ইস্ট, হ্যাঁ, পেয়ে গেলাম। আর কোথায় থাকি? আমি থাকি 8 তলায়। হ্যাঁ, তাহলে আমার আর এর মান হলো 8, এন এর মান হলো 8। এই হলো 8, 0, 0, 8, 23, 90 হলো আমার লোকেশন। 8, 8, 23 আর হলো 90, এই হচ্ছে আমার লোকেশন। তো এই বিষয়গুলো আমাদের, যেমন লোকেশন বলতে, বিমানের লোকেশন বলতে যেমন আমাদের বিভিন্ন রকম সংখ্যা ব্যবহার করি, এই পরমাণুতে ইলেকট্রন গুলো জায়গা প্রকাশ করার জন্য এইসব স্পেস গুলো শ্রোডিঞ্জার ইকুয়েশন সলিউশন করে পাওয়া গেছে। এই তাহলে আর কিছুই না, শ্রোডিঞ্জার ইকুয়েশন সমাধান করে যেসব বিষয় আমরা এতদিন ধরে 19 থেকে শিখে আসতেছি, সেই বিষয়গুলি পাওয়া গেল হিসাব নিকাশ করে। তাহলে আমাদের এখানকার কাজ শেষ। এখন আমরা আগামী দিনে নতুন কিছু পড়া শুরু করব। তার আগে ওই ফাংশনের বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, তারপরে আমরা নতুন বিষয়ে যাব। আজকের মতো ক্লাস শেষ। এই তোমার রোলগুলো লিখছো? যায় কপি করে নিলাম। জি স্যার, লিখছি। হুম। স্যার, একদম প্রথমের দিকে যে ক্লাসগুলো আপনি শুরু করছিলেন, সেটাতে তো রোল লিখিনি, আগের গুলাতে রিসেন্ট এই যে এই মাসে লিখতেছি, ওগুলা